আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার এইচএসসি 2025 সালের স্পেশাল আইসিটি বোর্ড পরীক্ষার আজকে আমরা একটা স্পেশাল সাজেশনমূলক ক্লাস করার চেষ্টা করতেছি। তো আমাদের আগামীকাল হচ্ছে আইসিটি পরীক্ষা, বোর্ড পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। তো আজকে আমরা চেষ্টা করব আমাদের ওভারঅল শর্ট সিলেবাসের যে 5টা অধ্যায় আছে, 1, 2, 3, 4 এবং 5, এই 5টা অধ্যায় ওভারঅল একটা সাজেশন দেওয়ার জন্য বা একটা গাইডলাইন দেওয়ার জন্য। আমরা মোটামুটি আইসিটি পরীক্ষার আগে 3 দিন বন্ধ পাইছি। আমরা অনেক কিছুই পড়ছি, অনেক কিছুই শিখছি, কিন্তু আমাদের একটু আজকে রাত্রে যতটুকু পারবো আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু বেশি বেশি রিভাইজ করে যাব বা দেখে যাব। বা প্রবলেম থাকলে আমাকে আজকে ইনবক্সে মেসেজ দিবা, আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা। তো আমি প্রথমত আমাদের সাজেশন ক্লাসে আমরা প্রথম অধ্যায় থেকেই শুরু করি। তো আমি তোমাদেরকে জাস্ট সাজেশনটা বলবো। আজকে তো আমি ক্লাসে তেমন কিছু আলোচনা করব না, জাস্ট আমি তোমাদের একটু সাজেশন নিয়ে আলোচনা করব যে আমরা প্রথম অধ্যায় থেকে কোনগুলো ভালো করে পড়বো, দ্বিতীয় অধ্যায় থেকে কোনগুলো পড়বো, এরকম করে প্রতিটা অধ্যায় কীভাবে ভালো করে পড়বো। তো দেখো, প্রথম অধ্যায়ের সাজেশনটা সম্পর্কে আমি তোমাদের ভালো করে বলি। তো আমাদের এই টপিকগুলো থেকে বিগত বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো প্রথম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্ব দিবা যেটা কে, সর্বপ্রথম তুমি এই ভার্চুয়াল রিয়েলিটি গুরুত্ব দিবা। এই ভার্চুয়াল রিয়েলিটির যে বেসিক আলোচনা, এটা আমরা বই থেকে পড়ছি, এবং ভার্চুয়াল রিয়েলিটি থেকে যত বোর্ড প্রশ্ন আছে তোমার টেস্ট পেপারে অথবা সাপ্লিমেন্টে বা গাইডে সবগুলো পড়ে ফেলবা। এটা পড়ার নিয়ম কি, জাস্ট রিভিশন দিবা, উদ্দীপকটা পড়বা আর দেখবা উত্তরে কীভাবে লিখছে, উদ্দীপকে কী লিখছে আর উত্তরে কীভাবে সাজিয়ে লিখছে। অর্থাৎ আমাদের প্রথম অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। এটা হচ্ছে প্রথম কথা বা প্রথম সাজেশন, এটা ভালো করে পড়বা। পরবর্তীতে আমরা যেটা পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারির জন্য সেম কথা, বইয়ে যা পড়ছি টেস্ট পেপারে জাস্ট রিভিশন দিব, আমাদের সব কিছু মুখস্থ করতে হবে না। তবে মনে রাখবা যে ভার্চুয়াল রিয়েলিটির যে গঠনটা আছে, এই গঠনের মধ্যে কী কী কথা আছে এগুলো বই থেকে মুখস্থ করে বই থেকে মুখস্থ করে নিবা, তাহলে ভালো হবে। অথবা টেস্ট পেপারে উত্তর মুখস্থ করলেও হবে। তবে মনে রাখবা যে ভার্চুয়াল রিয়েলিটির যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা মোটামুটি সবগুলো উত্তরই সেম থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে ভার্চুয়ালিটি বা আমাদের ক্রায়োসার্জারি বা যতগুলো পয়েন্ট আছে এগুলোর ব্যাখ্যার চাইতে আমাদের প্রয়োগ আসে। অর্থাৎ আমার এই ভার্চুয়ালিটির প্রয়োগ শিক্ষা ক্ষেত্রে কোথায় আছে, চিকিৎসা ক্ষেত্রে কোথায় আছে, তারপর হচ্ছে আমাদের প্রযুক্তি ক্ষেত্রে কোথায় আছে, মানে এগুলো আমার প্রয়োগ আসে। মনে রাখবা, একটা হচ্ছে গঠন আসে, একটা হচ্ছে প্রয়োগ আসে। গঠন আসলে শুধু গঠনটা দিবা, আর যদি প্রয়োগ আসে তাহলে সেটার ব্যবহার দিবা, যে এইটা এই সেক্টরে ব্যবহার হয়, ওইটা ওই সেক্টরে ব্যবহার হয়, এরকম আর কি। কথা বুঝছো? দুইটা কথা, একটা হচ্ছে গঠন, এটা হচ্ছে কি প্রয়োগ বা ব্যবহার আসে। এটা আমাকে জানায়। আচ্ছা, হ্যাঁ, ভালো লাগছে। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা গঠনটা পড়বো প্লাস ব্যবহারটা পড়বো প্রতিটা পয়েন্টেরই। তো প্রথম কথা হচ্ছে ভার্চুয়ালিটির সব কিছু পড়ে যাবা, এটা শেষ হয়ে গেলে তারপর যাবা ক্রায়োসার্জারি। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বায়োমেট্রিক্স। মনে রাখবা এই অধ্যায়ের মধ্যে তিনটে সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, ভার্চুয়ালিটি, ক্রায়োসার্জারি আর বায়োমেট্রিক্স। তো এই বায়োমেট্রিক্সের জন্য সেম কথা, গঠন পড়বেন আর ব্যবহারটা পড়বেন, কারণ গঠনটাও আসে ব্যবহারটাও আসে। হ্যাঁ বলো। স্যার, এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ হ্যাঁ, বলতেছি তো এই তিনটা হইলো। এরপরে হচ্ছে এই তিনটা পড়ার পরে জাস্ট পড়বেন পরেরটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এই হচ্ছে মোটামুটি 5টা টপিক। হ্যাঁ, এই 5টা টপিক পড়লেই মোটামুটি আমার ওভারঅল এই প্রথম অধ্যায় কমপ্লিট। তবে মনে রাখবা আমাদের গঠনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের যতগুলো টপিক বললাম এর মধ্যে গঠনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর ব্যবহারটা মাঝে মধ্যে আমাদের উদ্দীপকের যেই ঘটনা, সেই ঘটনা বিশ্লেষণ করে বলা হয় আর কি। তো এই হচ্ছে 5টা টপিক, ভালো করে পড়বেন। ভার্চুয়াল রিয়েলিটি প্রথমে রিভিশন দিয়ে যাবেন, তারপর ক্রায়োসার্জারি, তারপর বায়োমেট্রিক্স, এরপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এরপর হচ্ছে ন্যানো টেকনোলজি। এই 5টা ভালো করে পড়ে যাবে, যতগুলো সিনশিয়াল আছে জাস্ট রিভিশন করে যাবে, রিভিশন করে যাবে, হয়ে যাবে। কথা কি বুঝছো? এটা হচ্ছে প্রথম অধ্যায় সাজেশন। এটা আমাকে জানাও বুঝতে পারলা কিনা, সবাই একটু কথা বলো। আচ্ছা, তুর্য জয়েন করছো, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে বাকি আইটেমগুলো যে আছে, বাকি আইটেমগুলো জাস্ট একবার রিভিশন দিয়ে যাবা, বেশি ভালো করে পড়বা এই আইটেমগুলো। আর যে বাকি আইটেমগুলো আছে, বিশ্বগ্রাম, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার, তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, এগুলো হচ্ছে রিভিশন দিয়ে যাবা। রোবোটিক্স, এগুলো রিভিশন দিয়ে যাবা, তাহলেই হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায়, প্রথম অধ্যায় সাজেশন। এখান থেকে আর তেমন কিছুই পড়তে হবে না। আর অবশ্যই এমসিকিউটা ভালো করে পড়বা। এমসিকিউ কোনগুলো পড়বা? শুধু বোর্ড। এই অধ্যায় থেকে বিগত যত বোর্ড পরীক্ষা প্রশ্ন আসছে সব বোর্ডগুলো পড়ে যাবা।
এবং আজকে রাত্রে আমি তোমাদের হেল্প করতে অপেক্ষা আছি ইনশাল্লাহ। যত সমস্যা হবে আমাকে জানাবো, আমি হেল্প করবো, এমসিকিউ হোক সিকিউ হোক। এটা প্রথম অধ্যায়ের আমাদের সাজেশন বলা শেষ। এটা আমাকে জানা কোনো প্রশ্ন আছে কিনা, একটু কথা বলো। না স্যার, অনেক ভালো করে বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা দ্বিতীয় অধ্যায় শিফট করি। দ্বিতীয় অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। তো একটু ওয়েট, আমি দ্বিতীয় অধ্যায়ের জন্য আমি প্রথমত একটু বে করতেছি, একটু অংশ ওয়েট করো। জাস্ট আমি যা বলতেছি সাজেশনটা ভিত্তি করে জাস্ট পড়ে যাবা, তাহলেই হবে। আর যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা বলতেছি, সেটাও খেয়াল রাখবা। একটু ওয়েট, আমি দ্বিতীয় অধ্যায়ের জন্য বে করতেছি। হ্যাঁ, আমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমি বই থেকে একটু দেখাই, তাহলে ভালো হবে। দ্বিতীয় অধ্যায়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম কাজ হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। আমি তোমাদেরকে বলি, দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রথমে তুমি টপোলজিতে চলে যাও, একবার টপোলজি পড়ে আসবা। হ্যাঁ, নেটওয়ার্ক টপোলজি আমি একটু দেখাই। নেটওয়ার্ক টপোলজিতে আমরা প্রথমত যে কাজটা করব, আমাদের তো মোট 6টা টপোলজি না, খেয়াল রাখবা। আমি এই দ্বিতীয় অধ্যায়ে শুধু টপোলজিটা আগে পড়বো, তোমাদের বলতেছি রিভিশন দেওয়া বা সাজেশনটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় টপোলজিটা আগে ধরবা, কারণ টপোলজি থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয় এই অধ্যায়। আমি আবার বলতেছি টপোলজিটা ভালো করে পড়বা। টপোলজি কী পড়বা? টপোলজি সব ভালো করে পড়বা, বাস, রিং, স্টার, ট্রি, মেশ, হাইব্রিড। এটা পড়ার নিয়ম কি জানো? ছবি দেখে দেখে পড়া। এই যে প্রত্যেকটা টপোলজির ছবি দেখবা, এই টপোলজির ছবির নাম এরকম, এই টপোলজির ছবিটা এরকম, প্রত্যেকটার ছবি দেখে পড়তে হবে। ছবিটা দেখে মুখস্থ করতে হবে কোন টপোলজি দেখতে কেমন আর কোন টপোলজির কীভাবে অবস্থান করে। এটা হচ্ছে ছবি দেখে দেখে পড়া। এটা হচ্ছে প্রথম সাজেশন, টপোলজিটা এইভাবে পড়তে হবে। ছবিটা দেখবা আর উদ্দীপক মিলাবা যে কীভাবে উত্তর করছে। কথা বুঝছো? এটা আমাকে জানাও, কথা বলো, একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, খাদিজা জয়েন করছো, সুবর্ণা তুর্য জয়েন করছো। আচ্ছা একটু ওয়েট, আমি একটু আসতেছি, একটু ওয়েট করো, একটা কল আসে। আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু কল আসছিল তো এই জন্য। এখন তোমাদের বলি, শোনো, তোমরা কি শুনতে পাচ্ছ? একটু জানাও আমাকে। খাদিজা, রৌনক, সুবর্ণা, তুর্য, একটু কথা বলো, শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন এই যে আমার টপোলজি থেকে কি মুখস্থ করবেন? প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা টপোলজির সংজ্ঞা মুখস্থ করতে হবে। প্রত্যেকটা টপোলজির সংজ্ঞাটা মুখস্থ করে প্রথম লাইনে লিখবা সংজ্ঞাটা, যেই টপোলজি আসুক প্রত্যেকটা টপোলজির সংজ্ঞাটা প্রথমে লিখে নেবা। এরপরে টপোলজি যে গঠন আছে সেই গঠনটা ভালো করে পড়বা, ঠিক আছে? আচ্ছা রৌনক দেখো, আমরা এখন ক্লাস করতেছি। হ্যাঁ দেখো, দেখতেছো? খেয়াল করো। আচ্ছা, তো যেটা বললাম, প্রত্যেক টপোলজির সংজ্ঞা মুখস্থ করবেন আর প্রত্যেক টপোলজির গঠনটা আছে এই গঠনটা ভালো করে পড়বেন, তাহলেই হবে। সুবিধা অসুবিধা এগুলো যে আছে, এর মধ্যে সুবিধাটা পড়লে মোটামুটি হয়ে যায়। প্রত্যেক টপোলজির গঠনের মধ্যে সুবিধা পড়লে এর গঠনটা পারা যায়। আর অবশ্যই তোমাদের যেটা বলছি খেয়াল রাখবা, বাচ্চারা চিত্র কিন্তু বুঝতে হবে। টপোলজির চিত্রটাই মেন। তুমি যদি টপোলজির চিত্র বুঝতে পারো, টপোলজি আঁকা কোনো ব্যাপারই না, পানি ভাত। প্রথম কথা টপোলজির চিত্র মুখস্থ করবা, কোন চিত্র থাকলে কোন টপোলজি হয়, আর প্রত্যেক টপোলজির সংজ্ঞাটা মুখস্থ করবা এবং গঠনটা পড়ে যাবা, হয়ে যাবে। তাহলে আমাদের এই টপোলজি থেকে শেষ। এই হচ্ছে টপোলজি সম্পর্কে সংক্ষিপ্ত সাজেশন। কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? থাকলে বলতে পারো, এটা আমাকে জানাও। কার কোনো প্রশ্ন আছে এখানে? তাড়াতাড়ি কথা বলো, সময় কম, আমাদের বাকিগুলো বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এরপরের টপিকটা আমরা কোনটা ধরবো? প্রথমত টপোলজি পড়ে ফেলবো, শেষ। এরপরে হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন যে মোড, সেই মোড থেকে আমরা যাব। আমি তোমাদের দেখাই একবারে প্রথম দিকে আমাদের ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে এইগুলো আছে, এই যে এই 3টা পয়েন্ট ভালো করে পড়ে যাবা। সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। আমাদের কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা গণং এসে থাকে। বিশেষ করে পুলিশের যে ইয়াটা আছে কথোপকথন, ওয়াকি টকি, সেটা আসে বেশি। হ্যাঁ, তো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটার আমাদের সংজ্ঞা মুখস্থ করবা প্লাস গঠন পড়বা। গঠনগুলো কিন্তু আমাদের লেখা আছে।
এই যে প্রত্যেকটার গঠন লেখা আছে, বইতেও লেখা আছে, সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, এটার গঠন ব্যাখ্যা লেখা আছে, এগুলো মুখস্থ করবা। এবং পরবর্তীতে আমাদের যে ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট, এগুলো জাস্ট পড়বা। এগুলো কিন্তু এটার আওতাভুক্ত। এই হচ্ছে আমাদের এতটুকু অংশ আলোচনা। জাস্ট এই সংজ্ঞাটা মুখস্থ করবা আর হচ্ছে ব্যাখ্যাটা মুখস্থ করবা, এই এতটুকুই। বুঝছো? এখানে কার কোনো প্রশ্ন আছে এখানে? এটা আমাকে জানাও। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের তার মাধ্যম। এই তার মাধ্যমের জন্য আমাদেরকে মুখস্থ করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের চিত্র আঁকবা প্লাস গঠনটা পড়বা। মনে রাখবা চিত্রটা খুব ইম্পর্টেন্ট। ফাইবার অপটিক কেবলের চিত্র যদি তুমি আঁকতে পারো তো ভালো হয়। চিত্র দেখবা টেস্ট পেপারে লেখা আছে, চিত্র এঁকে চিত্রের জাস্ট বিবরণ দিবা। ফাইবার অপটিক কেবলের চিত্রটা আঁকবা যেভাবে তুমি আঁকতে পারো। চিত্র আঁকতেই হবে, চিত্র আঁকলে নাম্বার ভালো পাওয়া যাবে। ফাইবার অপটিক কেবলটাই আসে বেশি, কেবল তার থেকে ফাইবার অপটিকটাই বেশি আসে। চিত্র আঁকবা এবং এই তিনটা গঠন, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, এই তিনটা গঠন যদি লিখতে পারো তাহলে তুমি ফুললি 3 মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। চিত্র প্লাস 3 গঠন, আর কিছু লাগবে না। আর বাকিটা না লিখলেও কোনো সমস্যা নেই, জাস্ট চিত্র আঁকবা আর এই 3টা গঠন আঁকবা, তাহলেই শেষ। তুমি 3 3 4 4 পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে সাজেশন। সবাইকে বুঝছো কথাটা যা বলছি? ওকে, এরপরে হচ্ছে আমাদের আরেকটা স্পেশাল যে কেবল, সেটা হচ্ছে কি টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলের চিত্রটা যদি পারো আঁকবা, চিত্রটা না দিলেও সমস্যা নেই, গঠনটা ভালো করে পড়বা। ইউটিপি এসটিপি শেষ। এরপরে হচ্ছে আমাদের সর্বশেষে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল আসলে এটা চিত্র দিবা, চিত্র দিয়ে অবশ্যই এটার যে ব্যাখ্যা আছে সে ব্যাখ্যা দিব, হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কেবল তারের আলোচনা। তবে ফাইবারটাই ভালো করে পড়বা, ফাইবারটা চিত্র আঁকবা আর গঠনগুলো পড়ে যাবা, তাহলেই হবে। এটা হচ্ছে কেবল তার নিয়ে আলোচনা। এখানে কার কোনো প্রশ্ন আছে? এটাই সাজেশন। থ্যাংক ইউ, নুহা জয়েন করছে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা কি পড়ব? এরপরে আমাদের যে অংশ সেটা হচ্ছে এই দিকে, একটু ওয়েট দেখাচ্ছি, খেয়াল করি। এরপর আমাদের এখানে হচ্ছে যে মোবাইলের যোগাযোগ, সেটা হচ্ছে মোবাইল যোগাযোগ থেকে যেটা আমাদের আসবে সেটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোবাইল যোগাযোগের মধ্যে আমরা শুধু পড়ে যাব 1G 2G 3G 4G, এর গঠনটা জাস্ট পড়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। 1G 2G 3G 4G বলি, 1G 2G 3G 4G যে গঠন আছে সে গঠনটা পড়বা। গঠন বলতে বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য লেখা আছে। 1Gর বৈশিষ্ট্য, 2Gর বৈশিষ্ট্য, 3Gর বৈশিষ্ট্য আর 4G। এগুলো মেন বইও পড়লে হবে, টেস্ট পেপার পড়লেই হবে, জাস্ট গঠনটা পড়ে যাবা, গঠন। ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3G আর 4G। খেয়াল রাখবা, 3G আর 4G বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি আসে পরীক্ষা। 3G আর 4G, 5G পর্যন্ত আছে নতুন বইটাতে আমাদের, 5G পর্যন্ত আছে, তবে 5Gটা তেমন আসে নাই। 3G 4G বেশি আসে। 3G 4G মানে তৃতীয় প্রজন্মের ফোন, 4 নম্বর প্রজন্মের ফোনে, জাস্ট বৈশিষ্ট্যটা মনে রাখতে পারলেই হবে, ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মোবাইল যোগাযোগ থেকে আসা ইম্পর্টেন্ট বেসিক বা সাজেশন। সবাইকে বুঝতে পারছো? এটা আমাকে জানাও। বাকিরা কথা বলো, বাকিরা রেসপন্স করো। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। এই কম্পিউটার নেটওয়ার্কিং মধ্যে জাস্ট আর কিছুই পড়া লাগবে না, শুধু এই 5টা পড়ে যাবা। প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান, এই 5টার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, আর কিছু লাগবে না। প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান, এই 5টার সংজ্ঞা বৈশিষ্ট্য। তবে এখানে একটু বুঝতে সমস্যা হতে পারে যে কখন প্যান, কখন ল্যান, কখন ক্যান, কখন ম্যান, কখন ওয়ান। এটার জন্য তোমাকে একটু বই পড়তে হবে, ঠিক আছে? এটার জন্য সুন্দরভাবে আমাদের বইয়ের মধ্যে এই যে প্রথম দিকে কিছু কথা লেখা আছে। প্যান হইলে কত মিটার থেকে কত মিটার হবে, এবং হচ্ছে ল্যান হইলে কত মিটার থেকে কত মিটার হবে, তারপরে ক্যান হইলে কোথায় হবে। এই প্রথম পয়েন্টগুলো ভালো করে পড়লেই বুঝতে পারবা যে কোনটা প্যান থেকে আসছে, কোনটা ল্যান থেকে, কোনটা ক্যান থেকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ল্যান আসে আর ম্যান আসে, ল্যান আর ম্যানটাই বেশি আসে, খেয়াল রাখবা। ল্যান ইম্পর্টেন্ট আর হচ্ছে কি ম্যান, ল্যান আর ম্যানটাই বেশি আসে, আর মাঝে মধ্যে আবার প্যান দিয়ে দেয়, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। ল্যান ম্যান ভালো করে পড়ে যাবা। হ্যাঁ বলো রৌনক। রৌনক বুঝছো? আচ্ছা, বাকিরা বুঝতে পারছেন? একটু আমাকে জানান, বাকি একটু কথা বলুন। খাদিজা, নুহা, সুবর্ণা, তুর্য। আচ্ছা, এটা হইলো। তো এখন এগুলো হয়ে গেল কমপ্লিট। এর মধ্যে কি করব আমরা? এই যে বৈশিষ্ট্যগুলো আছে ভালো করে পড়ে যাবেন। এই যে বৈশিষ্ট্য,
বৈশিষ্ট্য কমপক্ষে 5টা পড়লেই হবে। হ্যাঁ, যেতটুকু দেওয়া আছে 5টা পড়লেই না। এগুলো কি বোর্ডের জন্য? এগুলো কি সব বোর্ডের জন্যই? হ্যাঁ, সব বোর্ডের জন্য। আমি তো কোনো নির্দিষ্ট বোর্ডের জন্য বলতেছি না, আমি সবগুলো বোর্ড অ্যানালাইসিস করে বলতেছি। আমার এই সাজেশনটা সব বোর্ডের জন্য অ্যাপ্লিকেবল। আমি যেই পয়েন্টের কথা বলি, যেই অংশের কথা বলি, সেটাই ভালো করে রিভিশন দিয়ে যাও আজকে রাত্রের মধ্যে। আর সমস্যা হলে আমাকে জাস্ট দেখাও, সমস্যা হলে আমাকে দেখাও। আর মনে রাখবা, এই আজকে রাত্রে কোনো কলেজ দেখতে হবে না, শুধু বোর্ড বোর্ড বোর্ড। আর তুমি যে বোর্ডে আসো সব ওই বোর্ড ছাড়া বাকি সব বোর্ড দিবে, বোর্ড যা আসে তাই দিবে না। আচ্ছা বলি শোনো, পরীক্ষা গেলে কমন পড়ে নাকি? আসলে পরীক্ষা দেখা যায় টেনশন কাজ তো করে এত বেশি। হ্যাঁ বলো বলো। যে বোর্ডে থাকে ওই বোর্ডের প্রশ্ন আসে না? আসলে যেই বোর্ডে থাকে ওই বোর্ডের প্রশ্নের মতোই আসে, তবে অন্যান্য বোর্ড পড়লেও তুমি কিন্তু একটা ধারণা পাবা যে পরীক্ষা এরকম প্রশ্ন আসতে পারে। তবে এটা নিয়ে মন খারাপ নাই যে স্যার পড়ে যায় তো সব কিছুই বিগত বোর্ডের, কিন্তু দেখা যায় পরীক্ষা কিছুই কমন পায় না। আসলে দেখা যায় কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো আমার আনকমন, কিন্তু এমনও ম্যাক্সিমাম প্রশ্ন থাকে যেগুলো আমার কমন। বোর্ড প্রশ্নগুলোর ক্যাটাগরিতেই আসে। এরকম না যে এইগুলোই চলে আসবে, এরকম না যে বোর্ডগুলোই পড়ছে এগুলো যে চলবে, এরকম না, এরকম ধাঁচে আসবে। তবে মনে রাখবা পয়েন্টগুলো, টপিকগুলো ইম্পর্টেন্ট। যে টপিকের কথা বলছি ওই টপিকটা যদি পড়তে পারো, ওই টপিক থেকে প্রশ্ন আসে লিখতে পারবে ইনশাল্লাহ। আমি কিন্তু অনেকগুলো টপিক বলি না যে টপিক থেকে আসে না, যেগুলোর থেকে আসে সেগুলোই বলতেছি। এটা সব বোর্ডের জন্য সত্যি। কথা বুঝছো? টেস্ট পেপারে এগুলাই বেশি দিছে আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, আর এটা ইম্পর্টেন্ট বেশি, এই জন্য এখান থেকে প্রশ্ন করা হয় বেশি। তো এটাই হচ্ছে কথা যে আমাদের এই প্যান ল্যান ম্যান ওয়ান, এখানে আমরা প্যান আর হচ্ছে ল্যান আর হচ্ছে গিয়ে ম্যান, এই তিনটা ভালো করে পড়ে যাব। এই তিনটার ওই পয়েন্টটা পড়বো যে কত থেকে কত দূরত্ব হইলে প্যান হয়, ল্যান হয়, ম্যান হয়, আর অবশ্যই বৈশিষ্ট্য পড়ে যাবো, তাহলেই হবে। এই হচ্ছে আমাদের এতটুকু অংশ নিয়ে আলোচনা, কম্পিউটার নেটওয়ার্কিং এতটুকু। এই হচ্ছে মোটামুটি এই অংশটুকু। এরপরে আর আমাদের তেমন এখানে কিছু নাই। টপোলজি তো আলোচনা করছি, মনে রাখবা টপোলজিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, টপোলজিটা মিস করো না কিন্তু। টপোলজি পড়বা, এরপর হচ্ছে তোমার প্যানল্যান্ডম্যান পড়বা, আর অবশ্যই কেবল তার পড়বা। যদি এই এত কিছুর পড়তে নাও পারো, টপোলজি প্রথমে পড়া, তারপরে তো চলে যাবা ফাইবার অপটিক কেবল তারে। টপোলজি পড়ার পরেই ফাইবার অপটিক কেবল তারে চলে যাবা, যদি আর কিছু পড়তে না পারো। এই দুটা পড়লেই আশা করি আলাদা করে ইনশাল্লাহ কমন। এই দ্বিতীয় অধ্যায়ের জন্য এই, আর কিছু নাই। সবাইকে বুঝছো? কার কোনো প্রশ্ন আছে? কথা বলো। আচ্ছা, এবার 3 নম্বর অধ্যায়ে চলে যাই। 3 নম্বর অধ্যায় কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মনে রাখবা প্রথমত তুমি 3 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন করার চেষ্টা করবা যদি পারো আর কি। তৃতীয় অধ্যায়, এখন স্যার তৃতীয় অধ্যায় তো অনেক কিছু আছে, আমি কেমনে শুরু করবো আমি তোমাদের রিভিশনে এটা বুঝা দিই। তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের প্রথমত সংখ্যা পদ্ধতিটা টাচ করে যাবা আগে। খেয়াল রাখবা কি বলতেছি। তৃতীয় অধ্যায়ের জন্য প্রথমত কি করবো আমরা, সংখ্যা পদ্ধতি টাচ করব। এখন সংখ্যা পদ্ধতির হিসাবটা কীরকম আমি তোমাদের বুঝাই। সংখ্যা পদ্ধতির মধ্যে তোমাকে সবগুলো রূপান্তর ভালো করে পড়তে হবে, সবগুলো রূপান্তর। অর্থাৎ আমাদের ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো যে রূপান্তর আছে এক রূপ থেকে আরেক রূপে যা কী হবে সবগুলো রূপান্তর জাস্ট রিভিশন দিয়ে যাবা। তবে এখানে দশমিক চিহ্নের রূপান্তরটাও আসবে, দশমিক চিহ্নযুক্ত রূপান্তরটাও আমরা শিখতে হবে। সবাইকে বলতেছি প্রথম সাজেশন হচ্ছে যত রূপান্তর আছে, মানে 12টা রূপান্তর আছে, তো 12টা রূপান্তরটাই ভালো করে পড়ে যাবা। তবে দশমিক চিহ্নের রূপান্তরটা পড়বা, দশমিক চিহ্নযুক্ত রূপান্তরটা আমাকে পড়তে হবে, কারণ এটা থেকে প্রশ্ন হয়। শুধু সিম্পল রূপান্তর পড়লে হবে না, দশমিক চিহ্নটাও পড়তে হবে। সাজেশন বুঝতে পারছো? আচ্ছা, এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলি। কথাটা হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন আসে পরীক্ষাতে, গ নম্বর বিশেষ করে, যে কয়েকটা সংখ্যা দেওয়া থাকে, তো এই কয়েকটা সংখ্যার যোগফল বাইনারিতে প্রকাশ করো, অক্টালে প্রকাশ করো, হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এই কথাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কথাটা আসে। ঠিক আছে, সাকিব জয়েন করছো, থ্যাংক ইউ। তো খেয়াল রাখবে কথাটা কি বললাম, কয়েকটা সংখ্যা দেওয়া থাকে, বলে কয়েকটা সংখ্যাকে যোগ করতে হবে, যোগফল নির্ণয় করতে হবে বাইনারিতে, তারপর হচ্ছে অক্টালে, হেক্সাডেসিমেলে, এগুলো আমাদের নির্ণয় করতে বলে। তবে এই প্রশ্নটা উত্তর করার নিয়মটা হচ্ছে, আমার যতগুলো দেওয়া থাকবে সংখ্যা, সবগুলো সংখ্যাকে প্রথমে কি করবা, ডেসিমেলে প্রকাশ করবা, ডেসিমেলে প্রকাশ করে সবগুলো যোগ করবা। এই যোগফলটাকে যেই ফর্মে বের করতে বলবে, যদি যোগফলটাকে বানিতে বের করতে বলে বানিতে বের করবা, অক্টাল বলে অক্টাল, হেক্সা বলে হেক্সা। অর্থাৎ আমাদের অঙ্কটা যেই, মানে অঙ্কের মধ্যে উদ্দীপকটা যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যায় প্রথমে ডেসিমেল নিব, এরপর সবগুলো যোগ করে এরপরে যে রূপান্তর করতে বলবে যেই ফর্মে, সেই ফর্মে রূপান্তর করতে হয়ে যাবে। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও আসে বেশিরভাগ। কথা কি বুঝছো?
এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে জি, স্যার। অংশটা। আচ্ছা, একটু সবাই কথা বলো, বাকি রেসপন্স করো, আমি তো সবার জন্যই বলতেছি, একজনের জন্য বলতেছি না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক কিন্তু আমাদের 3টা স্টেপে শিখতে হবে, খেয়াল রাখবা। এটা কিন্তু আজকে বলে যাচ্ছে, মনে রাখো, দুইয়ের পরিপূরক কিন্তু 3টা স্টেপ আছে, সব বোর্ডের জন্য বলতেছি। প্রথম স্টেপ হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। দ্বিতীয় স্টেপ হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ। 3 নাম্বার স্টেপ হচ্ছে দুইটা সংখ্যায় নেগেটিভ। এই 3টা স্টেপেই তোমার দুইয়ের পরিপূরক শিখতে হবে। দুইয়ের পরিপূরক মানে হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ করা, পার্থক্য বের করা। যোগের মাধ্যমে বিয়োগ করা, পার্থক্য বের করা। এখন আমি তোমাদের একটা বিষয় বুঝা দিই। আমরা দুইয়ের পরিপূরক করব কোন সংখ্যাটার? যেই সংখ্যাটা তুমি বিয়োগ করবা সেই সংখ্যাটারই দুইয়ের পরিপূরক করতে হবে। আমি আরও বলতেছি, দুইয়ের পরিপূরক করবা কোন সংখ্যাটার? যেই সংখ্যাটা বিয়োগ করতে হবে সেই সংখ্যাটাই দুইয়ের পরিপূরক করবা। তো আমি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসে দেখলাম যে 3টা স্টেপেই আমাদের যে কাজগুলো করতে হয়, যখন আমাদের বড় থেকে ছোট বিয়োগ করি তখন ছোট সংখ্যারই দুইয়ের পরিপূরক করতে হয়, আর যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি তখন বড় সংখ্যার দুইয়ের পরিপূরক করতে হয়, আর যখন দুইটাই নেগেটিভ থাকে তখন দুইটা সংখ্যারই দুইয়ের পরিপূরক করতে হয়। কথা কি বুঝছো? এই 3টা স্টেপেই প্রশ্ন আসে দুইয়ের পরিপূরক থেকে, মন থাকবে? এটা আমাকে জানাও, কথা বলো। জি, স্যার। তো এখন জি, স্যার। কথা হচ্ছে, তুমি যদি একটা শিখে যাও, বাকি দুইটা যদি না শিখো তাহলে পরীক্ষা পারবা না। দুইয়ের পরিপূরক 3 স্টেপে শিখতে হবে, অর্থাৎ আমাদের যত নেগেটিভ আসবে প্রত্যেকটা নেগেটিভ দুইয়ের পরিপূরক করতে হবে, খেয়াল রাখবা, তাহলেই হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখবা, আলাদা করে গহ নাম্বারে দুইয়ের পরিপূরক দিয়েই দিছে, সৃজনশীলের মধ্যে গহ নাম্বার কি দিছে? দুইয়ের পরিপূরক দিয়ে দিছে। এই হচ্ছে দুইয়ের পরিপূরক। এরপর হচ্ছে কোড থেকে আসা আর বুলিয়ান অ্যালজেব্রা থেকে আসা, এগুলো তেমন আসে না। তো এই হচ্ছে সংখ্যা রূপান্তর, ভালো করে পড়ে যাবা। সংখ্যা রূপান্তর ভালো করে পড়বা, দশমিক সহ, আর সবগুলোর যোগফল বের করতে হয়, এটা পড়ে যাবা। আর অবশ্যই দুইয়ের পরিপূরক 3টা স্টেপে শিখে যাবা। এটা হচ্ছে সাজেশন, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি সম্পর্কে সাজেশন শেষ। আর কোনো প্রশ্ন আছে এখান থেকে? থাকলে বলতে পারো। বুঝছো? কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, এখন তাহলে আমরা চলে যাচ্ছি ডিজিটাল ডিভাইসে, যেটা হচ্ছে আমাদের পরবর্তী অংশ। এখন এই ডিজিটাল ডিভাইসের মধ্যে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট? প্রথমত হচ্ছে তোমার ফাংশন সরলীকরণ। যত সরলীকরণ আছে প্রত্যেকটা সরলীকরণ আমি তোমাদের একটু বুঝায় দেখাই, খুলায় দেখাই। বিষয়টা হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা আমি একটা বিষয় তোমাদের বুঝাই দেখি। একটা অঙ্ক আমাদের আসছিল, দুইয়ের পরিপূরকে দুইটাই নেগেটিভ। এই অঙ্কটা কিন্তু আমরা করছিলাম ময়মনসিংহ বোর্ড 24। এই অঙ্কটা একটু দেখা যায় তো আজকে রাত্রে। দুইটাই নেগেটিভ, দুইয়ের পরিপূরকের সাহায্যে এটা যোগ করতে হবে। এই অঙ্কটা কি করছিলাম? ময়মনসিংহ 24-এর অঙ্ক করছিলে? অঙ্কটা একটু কথা বলো তো, এটা করে যাও আজকে রাত্রে, এটা আমাকে জানাও, শুনতেছো? করছিলাম স্যার অনেক আগে। এই স্যার আবার করে যাও, আজকে রাত্রে করে যাও, কারণ কি দুইবার অন্তরে দুইবার দুইয়ের পরিপূরক করতে হবে। প্রথমে পি এর দুইয়ের পরিপূরক করবা, এরপর হচ্ছে কি করবা? কিউ এর দুইয়ের পরিপূরক করবা। এখানে একটা কথা বলি, আমরা যে ভুলটা করি জানো, পরীক্ষার সময় ক্যালকুলেটরে শর্টকাট মান বের করে দিই, এটা হবে না। পরীক্ষার সময় এই দুইয়ের পরিপূরক অঙ্ক করার সময় ম্যানুয়াল নেমে করতে হবে। যেমন 66 ডেসিমেল, এটা তুমি ডাইরেক্ট যদি বসা দাও ক্যালকুলেটরে তাহলে হবে না, তোমাকে এটা দেখাইতে হবে পরীক্ষার সময়। গহ নাম্বার উত্তরের জন্য এটা দেখাইতে হবে, ডেসিমেল থেকে বাইনারি করে দেখাতে হবে, এরপর তুমি বসাবা। আবার ডেসিমেল থেকে বাইনারি করে দেখাবা। তুমি ক্যালকুলেটারে বের করতে পারো, লিখতে পারো ডাইরেক্ট। যদি এইগুলো না লিখে ডাইরেক্ট যদি তুমি লিখে দাও 66 থেকে এত বাইনারি পাইলাম, আবার এত থেকে এত বাইনারি পাইলাম, তাহলে হবে না, নাম্বার অর্ধেক কেটে দিব। কথা কি বুঝছো? তুমি ডাইরেক্ট করতে পারবা না, ডাইরেক্ট চেক করতে পারবো যে হয়েছে কি। হ্যাঁ হয়েছে কিনা চেক করতে পারবা, কিন্তু পরীক্ষার খাতা কিন্তু ডাইরেক্ট লিখবা না, ম্যানুয়াল ভাবে করে দেখায় তারপরে লিখবা, তাহলেই হবে। চেক করবা ক্যালকুলেটর দিয়ে, কিন্তু লিখতে হবে এভাবেই। মন থাকবে সবার যা বলছি? বুঝতে পারছো? জি। তো এই ভুলগুলো করো না, এই ভুলগুলো করো না, কারণ এই ভুলগুলো অনেক সময় হয়ে যায়, অনেকে ভুল বলে ডাইরেক্ট বসা দেয়, হবে না, কেটে দিবে। এটা হয়ে গেল। আচ্ছা এখন কথা হচ্ছে, আমরা যখন এই ইয়াতে যাব, সরলীকরণ যাব, সরলীকরণ কিন্তু আমাদের শিখতে হবে। আমাদের সরলীকরণ শুধু বোর্ডগুলো শিখে যাব। সরলীকরণ প্রথমত হচ্ছে সরলীকরণ, ফাংশন সরলীকরণ করতে হবে, এটা গেল। এরপর 2 নাম্বার স্পেশাল সাজেশন হচ্ছে সত্যক সারণী। যত রকম সত্যক সারণী আছে, সত্যক সারণী তোমাকে ভালো করে শিখতে হবে, সত্য সারণী আঁকতে হবে। সত্যক সারণী হচ্ছে 2 নাম্বার সাজেশন। 1 নাম্বার সাজেশন হচ্ছে ফাংশন সরলীকরণ, 2 নাম্বার সাজেশন হচ্ছে কি সত্যক সারণী। আর সত্য সারণী আঁকার জন্য তুমি যে কাজটা করবা, এই সত্য সারণীর ঘরগুলো সব পেন্সিল আঁকবা, সব পেন্সিল আঁকবা, কলম দিয়ে আঁকবা না, কিন্তু কলম দিয়ে আঁকলে নাম্বার কমা দিবে বা কেটে দিতে পারে। সব পেন্সিল দিয়ে আঁকবা। আর লেখাগুলো যদি চাও, লেখাগুলো তুমি পেন্সিলে করতে পারো, তবে লেখাগুলো কলমে লিখলেই ভালো।
এবং উপরে যে লেখা ABCDEF এগুলো তুমি কি করবা, পেন্সিলে লিখবা। বক্সটাও ইয়া করবা, উপরে লেখাগুলো পেন্সিলে লিখবা। আর যদি চাও যে স্যার আমি বক্সটাই শুধু পেন্সিল করব, উপরে লেখাগুলো কলম দিয়ে লিখবো, ভেতরে কলম দিয়ে লিখবো, তাও হবে, সমস্যা নেই। তবে বক্সটা কিন্তু অবশ্যই পেন্সিলে করতে হবে, কলম দিয়ে করে নাম্বার কাইটা দিতে পারে, মনে থাকবে। জি স্যার। আচ্ছা, এটা গেল, বক্স গেল। এখন 2 নাম্বারটা গেল। এরপরে তৃতীয় নাম্বার কথা কি? তৃতীয় নাম্বার কথা হচ্ছে আমাদের বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের জন্য আমাদের 2টা বাস্তবায়ন আছে, আমি তোমাদের দেখাই। বাস্তবায়নের জন্য হচ্ছে প্রথম কথা হচ্ছে নর গেটের বাস্তবায়ন, যত নর গেটের বাস্তবায়ন আছে। এরপর হচ্ছে ন্যান্ড গেটের বাস্তবায়ন। প্রথমে বললাম হচ্ছে ফাংশন সরলীকরণ, সত্যক সারণী, এরপর হচ্ছে বাস্তবায়ন। এই বাস্তবায়নের 2টা অংশ, একটা হচ্ছে নর গেটের বাস্তবায়ন, এটা হচ্ছে কি ন্যান্ড গেটের বাস্তবায়ন। তবে এই বাস্তবায়নটা সম্পূর্ণ চিত্রই তোমার হবে পেন্সিলে, সম্পূর্ণ চিত্র কি পেন্সিল। এবং এই যে এইগুলো লিখবা না, এগুলো পেন্সিলে লিখে দিবা, এগুলো কলমে লেখার প্রয়োজন নাই। A+B⁻² এগুলো সব পেন্সিলে হবে। কিন্তু সরলীকরণ করার সময় এগুলো তুমি কি করবা, কলম দিয়ে করতে পারো। সরলীকরণটা কলমে দিয়ে করবা, কিন্তু চিত্রের মধ্যে যা আঁকবা সম্পূর্ণ পেন্সিল দিয়ে আঁকবা, মনে থাকবে? কথা বলো। আচ্ছা, তো এটাই গেল। তো আমাদের গেল ন্যান্ড গেটের বাস্তবায়ন, নর গেটের বাস্তবায়ন, এটা হইল, এটা কমপ্লিট। এরপরে আর কি বাকি আছে? এরপরে আমাদের জাস্ট কিছু এক্সট্রা বাকি আছে গেট সম্পর্কে, সেটা হচ্ছে এনকোডার ডিকোডার। আমি তোমাদের বুঝাই। এনকোডার ডিকোডার কিন্তু খুব সহজ, এটা কিন্তু শিখবা। এনকোডার ডিকোডার যেটা আছে এটা ভালো করে শিখে যাবা, যেটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রা থেকে আসে। এই যে এনকোডার ডিকোডারের মধ্যে 8 to 3 ডিকোডার এবং 3 to 8 ডিকোডার, 8 to 3 এনকোডারটা বেশি আসে। এনকোডারের জন্য তোমার এই বক্স আর এই চিত্রটা কিন্তু আঁকতেই হবে। ডিকোডারও সেম। এনকোডারের জন্য সত্যক সারণী আর হচ্ছে এই যে লজিক চিত্র, এগুলো আঁকতে হবে। এগুলো না আঁকলে কিন্তু নাম্বার দিবে না। এনকোডার ডিকোডার দেখে যাবা, এটা হচ্ছে পরবর্তী সাজেশন। প্রথম সাজেশন হলো গিয়ে তোমার ফাংশন সরলীকরণ, সত্যক সারণী, বাস্তবায়ন অবশ্যই ভালো করে করবা। এবার হচ্ছে এনকোডার ডিকোডার, বুঝতে পারছো? মনে থাকবে এগুলা, কথা বলো, বুঝছো এতটুকু? আচ্ছা, এরপরে পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশ হচ্ছে সবচেয়ে কঠিন, সেটা হচ্ছে গিয়ে হাফ এডার, ফুল এডার। আমি বিগত বছরগুলোতে দেখছি হাফ এডার, ফুল এডার আসছে, তবে খুবই কম আসছে। তবে যদি সময় পাও এটা সবার শেষে পড়ে যাবা। হাফ এডার, ফুল এডার। এই হাফ এডার, ফুল এডার আঁকতে কিন্তু আমাদের অনেকটা প্যারা খেতে হয়, আমরা কি পারি না। অনেক সময় দেখা যায় যে হাফ এডারের বেসিকটা আসে, হাফ এডারের সত্যক সারণী আঁকতে হয়, ব্লক চিত্র আঁকতে হয় এবং আমাদের সরলীকরণ করতে হয়, এটা হচ্ছে শুধু হাফ এডার। আবার ফুল এডারও সেম, ফুল এডারের সত্যক সারণী, ফুল এডারের ব্লক চিত্র, ফুল এডারের সরলীকরণ। আমি করব না, এখানে হচ্ছে না ইয়া চলে যায়, টাইম চলে যায়। হ্যাঁ, এন্ড কাটা সেটা হয়। হ্যাঁ, তাহলে বলি এটা তাহলে স্কিপ করে যাবে, বুঝছো? হাফ এডার, ফুল এডার স্কিপ করে যাবা, কারণ এটা খুবই কঠিন, এটা পারা যায় না। আরেকটা হচ্ছে হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন, এটা খুবই মানে কষ্ট, এটা পারা যায় না। হ্যাঁ, এটা পারবা না, এটা বাদ দিয়ে যাও, বুঝছো? এটা পড়ার প্রয়োজন নাই। যেগুলো পড়ছি সংখ্যা পদ্ধতিতে আসলে সেখান থেকে একটা দিবা ফুল মার্ক, আর ডিভাইস থেকে যদি আসে হাফ এডার আসলে তো কিছুই করার নাই। যদি হাফ এডার, ফুল এডার চলে আসে কিছুই করার নাই, সেক্ষেত্রে তো তুমি দিতে পারবা না। তবে এগুলো বাদে আসলে অবশ্যই পারবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, এরপরে আমি আরেকটা তোমাদের ছোট্ট বিষয়ে বলি, সেটা হচ্ছে তোমরা কিন্তু এই সারণীটা করতে শিখবা। এই সারণীটা মুখস্থ করবা, যে কোন সারণী অর গেটের, কোন সারণী অ্যান্ড গেটের, নট গেটের, এক্সঅরের, এক্সনরের। এই সারণীর আউটপুটগুলো মুখস্থ করবা, কারণ এই সারণীর আউটপুট থেকেই তোমাকে বুঝতে হয় যে এই সারণীটা কোন গেটের জন্য হয়েছে। এই সারণীটা মুখস্থ করে যাবা। এরকম সারণী অনেক আছে, অ্যান্ড গেটের সারণী ছক আর কি, অর গেটের, ন্যান্ড গেটের, নর গেটের, এক্সঅর, এক্সনর, এই প্রত্যেকটা সারণীর জাস্ট আউটপুট দেখে যাবা, ইনপুট কীভাবে হয় দেখে যাবা, তাহলেই হবে। কারণ বলো, কোয়েশ্চেন কঠিন হবে না? একটু কঠিন হবে, মোটামুটি হইতে পারে প্রশ্ন, বুঝছো? আমার ধারণা কি মোটামুটি হবে, এত কঠিন হবে না আশা করি। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি বুঝছো কিনা বলো? এই হচ্ছে সাজেশন, আর কিছু তেমন নাই এই আলোচনা। তো এখন যেটা বললাম আর কি, এই বক্সটাও দেখে যা, প্রতিটা বডির জন্য সেমভাবে বলতেছি। ওকে, তাহলে আমাদের মোটামুটি আলোর মধ্যে তৃতীয় অধ্যায় সাজেশন যা ছিল বলে ফেললাম, হয়ে গেল। এখন আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে কি 4 নাম্বার, এরপর হচ্ছে 5 নাম্বার। এখন আমি 4 নাম্বার অধ্যায় নিয়ে তোমাদের কিছু কথা বলি। 4 নাম্বার অধ্যায়ের জন্য আমাদের কিন্তু
দুইটা জিনিস মনে রাখলেই হয়ে যাবে, জাস্ট 4 নাম্বার অধ্যায়। আচ্ছা আমি তোমাদের বুঝাই, HTML যে অধ্যায়টা আছে আমাদের 4 নাম্বার অধ্যায়, আমি একটু তোমাদের একটু দেখাই, একটু 4 নাম্বার অধ্যায় কিন্তু তিনটা অংশে ভাগ করা। হ্যাঁ বলি শোনো, 4 নাম্বার অধ্যায়ে 3টা অংশে ভাগ করা। 3টা অংশের মধ্যে আমি তোমাকে জাস্ট একটু বুঝা দিই, তুমি কি করবা এটা জাস্ট খেয়াল করলেই হবে। আজকে রাতে যদি পারো একটু দেখা যাও, আমি তোমাদের জাস্ট একটু দেখাই। প্রথমত হচ্ছে তোমার বাংলা কথার জন্য তুমি যে কাজটা করবা, HTML তো পরের অংশ, বাংলা কথার জন্য তুমি এই কাজটা করবা। 2 প্রকার ওয়েবসাইট আছে বুঝছো, আমি সাজেশন বলে দিই, পরীক্ষা এইগুলোই আসে ইনশাল্লাহ। 2 প্রকার ওয়েবসাইট আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট। রিয়াদুল জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো সময় পাচ্ছি না, ওয়ালাইকুম সালাম, কথা বলতে সময় পাচ্ছি না, জাস্ট আমি আলোচনা করে শেষ করে দিচ্ছি। দেখো তো আসলে দেখো আমাদের HTML বাদ দিয়া বাংলা কথার জন্য স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের যে বৈশিষ্ট্য আছে এগুলো মুখস্থ করে যাবা, আর কিছু লাগবে না, শুধু বৈশিষ্ট্য মুখস্থ করে যাবা, তাহলেই হবে। ঠিক আছে, বুঝতে পারছো? স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যটা পড়ে যাবা, এটা আমাকে জানাও। আচ্ছা এরপরে 4টা ওয়েবসাইট থেকে প্রশ্ন হয়, সবচেয়ে বেশি প্রশ্ন হয় এটা থেকে, ট্রি কাঠামো থেকে। 4টা ওয়েবসাইট, ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার, হাইব্রিড। এই ট্রি কাঠামো নেটওয়ার্কের জন্য কি করতে হবে, এইগুলো টপোলজির মতোই চিত্র দেখবা, কোনটা ট্রি এর চিত্র, কোনটা হচ্ছে গিয়ে আমাদের এই নেটওয়ার্কের চিত্র, তারপরে কোনটা হচ্ছে লিনিয়ার চিত্র, কোনটা হচ্ছে হাইব্রিড চিত্র। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আসে তোমার এই যেটা ট্রিটা বেশি আসে, আর হচ্ছে তোমার এই নেটওয়ার্ক কাঠামোটা সবচেয়ে বেশি আসে, খেয়াল রাখবা। ট্রি আর নেটওয়ার্ক কাঠামো চিত্র পড়বা এবং হচ্ছে বৈশিষ্ট্য করে যাবা, তাহলেই হয়ে যাবে, তাহলেই পরীক্ষার জন্য কমপ্লিট ইনশাল্লাহ। ট্রি আর হচ্ছে নেটওয়ার্কটা ভালো করে পড়ে যাবা। আমাদের HTML বাদ দিয়ে যে অংশটা মানে গণঙে আসে, গহনঙে আসে ব্যাখ্যামূলকের জন্য, সেটা বলতেছি, এটা হচ্ছে সাজেশন। ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো, হাইব্রিড, এর মধ্যে ট্রি কাঠামো সবচেয়ে বেশি আসে। হ্যাঁ বলো রিয়াদুল, সেটা কয় নাম্বার পেজ এটা? 344, এটা হচ্ছে তোমার এই বই কি আছে তোমার? হ্যাঁ এই যে 344 পেজ। হ্যাঁ জি স্যার। আচ্ছা তো এটা হচ্ছে এই যে এই 4টা থেকে আসে, এই 4টা থেকে ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার, হাইব্রিড, এই 4টা চিত্র আর গঠন। চিত্র আঁকা লাগবে না, শুধু গঠনটা পড়ে যাবা। তবে চিত্র বুঝতে হবে কোন চিত্রের নাম কোনটা। এটা থেকে আমার শুধু গ আর গহতে আসে, যখন HTML আসবে না। HTML না আসলে এখান থেকে প্রশ্ন আসে, বুঝছো? এই হচ্ছে সাজেশন, এখানে আর নাই। এরপরে HTML থেকে তুমি কি করবা, জাস্ট আমি তোমাকে বুঝা দিই। HTML বাদে যে কথাটা বলছি এতক্ষণ ধরে, বুঝছো কিনা এটা আমাকে জানাও। HTML ছাড়া যেগুলো আসে পরীক্ষায়, স্ট্যাটিক কাঠামো, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট আর 4টা কাঠামো পড়ে যাবে, শেষ। এখন HTML আসি। HTML এর 2টা পার্ট, একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে টেবিল। প্রথমত টেবিলে হাত দিবা, টেবিলে যত টেবিল আছে সব টেবিল পড়ে ফেলবা, যত টেবিল আছে সব টেবিল আমি দেখাচ্ছি, প্রত্যেকটাতে টেবিল আছে, টেবিল পড়বা। টেবিল আর লিস্ট এই দুটো ভালো করে পড়ে যাও, শিখে যাও। আমাদের এখানে কিন্তু টেবিলটাই বেশি আসে, HTML এর টেবিলটাই বেশি আসে আর লিস্টটা বেশি আসে, খেয়াল রাখবা, টেবিল আর লিস্ট। তো হ্যাঁ বলো। আমি যে প্রবলেমের কথা বলছি, এই যে দেখা যাচ্ছে যে বুক দিছে না, পেপার দিছে, নোটবুক দিছে, হ্যাঁ ওখানে হচ্ছে শুরু করার আগে যে UL দেয়, IL দেয়, এটা কেন দেয়, কোনটাতে দেয়, টিস আচ্ছা দেয়। আমি এটা শেষ করি, এই যে এটা সাজেশন শেষ করে আমি তোমাকে এখনই শিখা দেবো, সমস্যা নেই, ঠিক আছে? সাজেশনটা শেষ করে দিই, তেলি হবে। আচ্ছা এখন সবাইকে বুঝতে পারছো না যে আমাদের লিস্টটা আসবে আর হচ্ছে টেবিলটা আসবে। লিস্টটা পড়ে যাবা, অর্ডার লিস্ট আসবে একটা, আনঅর্ডার লিস্ট। এই যে এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট থেকে প্রশ্ন হয় আর টেবিল থেকে প্রশ্ন, এটা হচ্ছে সাজেশন। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ, রেসপন্স করছো মাশাআল্লাহ, অনেকে আসো। সিজানুর, ওকে। তো আসো, অনেকে খুশি হলাম। আসলে আমি ক্লাসটা তো শুরু করছিলাম 40-এ, আমি চিন্তা করছি তোমরা পড়বা, তো রাত্রের জন্য ক্লাস নিলাম না। যাই হোক, আমি সাজেশনটা বললাম, হয়ে গেল। তো এই HTML আর কোনো কথা নাই। HTML এর জন্য লিস্ট, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট আর টেবিল নিয়ে কাজ করবা, তেলি হবে। আর আজকে রাত্রে যত সমস্যা আছে আমাকে বলবা, প্রয়োজন রাত 1টা হোক 2টা হোক, আমি আসি ইনশাল্লাহ তোমাদের হেল্প করার জন্য প্রস্তুত। যত সমস্যা হবে বলবা, ওকে। এই হচ্ছে আমাদের 4 নাম্বার অধ্যায় নিয়ে সাজেশন, শুধু লিস্ট পড়বা আর টেবিল পড়বা। তো 4 নাম্বার নিয়ে যে আলোচনা করছি, কার কোনো সমস্যা আছে বা প্রশ্ন আছে আমাকে জানাও। এবার লাস্ট, এবার সর্বশেষ 5 নাম্বার অধ্যায় প্রোগ্রামিং নিয়ে আলোচনা করি। এখন কথা হচ্ছে, আমি তোমাদের একটা কথা বলি, যদি 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় থেকে তুমি 5টা পেয়ে যাও, প্রোগ্রামিং ধরবা না। কারণ প্রোগ্রামিংয়ে তোমার ভুল হলেই নাম্বার কাটবে, প্রোগ্রামে ধরবাই না। 1, 2, 3, 4 থেকে দেখবা 5টা কম পড়ে কিনা। 3 থেকে 2টা
1 থেকে একটা, 2 থেকে একটা, 4টা, আর এই HTML থেকে একটা পেয়ে যাবে, 5টা হয়ে গেছে। যদি দেখো যে 5টা পাও নাই, 4টা পাইছো, তাহলে আরেকটার জন্য তুমি কি করবা, প্রোগ্রামিং হাত দিবা। প্রোগ্রামিংয়ে না হাত দিলেও সমস্যা নাই, তবে প্রোগ্রামিং একটু ভুল হলে সমস্যা হবে, নাম্বার কেটে দিবে। তবে প্রোগ্রামিং করার জন্য স্যার ফার্স্ট অধ্যায় বলছেন? হ্যাঁ বলছি। 1, 2 থেকে 2টা সৃজনশীল, 3 থেকে 2টা সৃজনশীল, 4টা সৃজনশীল, আর 4 থেকে একটা সৃজনশীল, 5টা হয়ে গেল 5টা। কিন্তু যদি 5টা কমন না পড়ে তাহলে সর্বশেষে প্রোগ্রামিংয়ে যেতে হবে। এখন প্রোগ্রামিংয়ে গেলে কী করবা? প্রোগ্রামিংয়ের মধ্যে অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা দেখে যাবা। অ্যালগোরিদম আর ফ্লোচার্টের মধ্যে কী করবো আমরা, আমি তোমাকে বলি। অ্যালগোরিদম আর ফ্লোচার্টের মধ্যে তোমার সিম্পল কিছু অ্যালগোরিদম আর ফ্লোচার্ট আছে, আমি বলি। অ্যালগোরিদম আর ফ্লোচার্টের মধ্যে সিম্পল কিছু অ্যালগোরিদম ফ্লোচার্টটা পড়ে যাবা, সিম্পলগুলা। স্যার এটা সিম্পল রাজশাহী বোর্ড 24 এটা। হ্যাঁ, সিম্পলগুলো কি, সেলসিয়াস থেকে ডিগ্রি সেলসিয়াস থেকে স্কেল, ফারেনহাইট স্কেল, এরপর হচ্ছে লিপিয়ার হবে কি না, ছোট সংখ্যা, বড় সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এটা পড়ে যাবা। এগুলো পড়ে যাবা সিম্পল, মানে আমার অ্যালগোরিদম আর ফ্লোচার্টের সিম্পলগুলো পড়ে যাব। যেগুলো বড়, যেগুলো আমাদের লুপ, সেগুলো না দেখলেও সমস্যা নেই আপাতত, কারণ লুপের ক্ষেত্রে অনেকটা ঝামেলা আছে। লুপের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকভাবেই ঘুরা পেঁচা হয়। তবে যদি আমার কমন পেতে পারে চাই, তাহলে আমাদের সিম্পলগুলো পড়বো, সিম্পল অ্যালগোরিদম পড়বো, সিম্পল ফ্লোচার্ট পড়বো। কথা কি বুঝছো? মনে থাকবে সবার? একটু আমাকে জানাও, একটু কথা বলো। প্রয়োজনে আমি কিছু দিয়ে দিব নে, গ্রুপে বলে দিব না, এগুলো পড়ে যাও। এটা সবাই কথা বলো, সময় তো লিঙ্ক চলে যাবে, লিঙ্ক কেটে যায়, বুঝছো? তাড়াতাড়ি বলো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। সি প্রোগ্রামের মধ্যে 3টা লুপ, 4টা লুপ। ফর লুপ ভালো করে পড়বা, ফর লুপের গঠন, হোয়াইল লুপের গঠন, আর ডু হোয়াইল লুপের গঠন, এবং ইফ গো টু খুব কম আসে। ফর লুপ ভালো করে পড়বেন।